একটি চাকরিচ্যুতি মানে শুধু একজন ব্যক্তিকে চাকরি থেকে বঞ্চিত করা নয়, এটি একটি পরিবারের স্বপ্ন ধ্বংস করা, তাদের জীবন অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দেয়া। মুরাদ ভাই শুধু একজন টেরিটরি ম্যানেজার নন, ছিলেন কর্মচারী অধিকার রক্ষার অকুতভয় যোদ্ধা। ইউনিয়ন নেতা হিসেবে তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ভালোবাসা দিবসে তাকে ষড়যন্ত্র করে চাকরিচ্যুত করা হয়। এটা শুধু তার কর্মজীবন ধ্বংসের নয়, পুরো একটি পরিবারের জীবন দুর্বিষহ করার নোংরা পরিকল্পনার অংশ। তার সাহসিকতা ও লড়াই আজও আমাদের অনুপ্রেরণা। চাই ন্যায় বিচার, চাই দোষীদের শাস্তি। যোদ্ধারা একসাথে ন্যায়ের পথে, এটাই আমাদের শপথ। আমরা মুরাদ ভাই ও ভাবির মুখ থেকে তাদের জীবনের সেই নির্মম সত্যটা শুনি, কিভাবে একটি ষড়যন্ত্র তাদের স্বপ্ন এবং পরিবারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমি এমডি মুরাদ হোসেন। আমি 2007-এ গ্রামীণফোনে জয়েন করি। 2022 সালে ইনফরমেশন মিসম্যাচের উপর ভিত্তি করে মিসকন্ডাক্ট দেখে আমাকে ডিসমিস করা হয়। মোটামুটি 15 বছর জিপিকে দেওয়ার পরে একটা হিউম্যান এররের কারণে আমার সমস্ত অবদান, আমার লাইফ, আমার সবকিছু এক ধাক্কায় ক্লোজ করে দেওয়া হয় আর কি। তো বিষয়টা ছিল এরকম, ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন বেসিক্যালি মিসম্যাচ হচ্ছিল। দুইটা প্ল্যাটফর্মে আমাকে ইনপুট দিতে হইতো। একটা জায়গায় হয়তো 4 জনের ড্রাইভিং লাইসেন্স আছে, আর একটা জায়গায় হয়তো 6 জনের আছে। এরকম মিসম্যাচটা পেয়ে সেটার এগেইনস্টে আমাকে ডিসমিস করা হয়। আমার করোনাকালীন সময়ের ঘটনা আর কি ওইটা। তো আমি ওই সময়ে আমাদের হোম অফিস করতে হইতো বেশিরভাগটাই। তো ওই জায়গাটাতে ডিস্ট্রিবিউশন হাউসে যে কাগজপত্র চেক করা, ওটার যেমন একটা লিমিটেশন ছিল, তেমনি আমি করোনায় আক্রান্ত হই। আমার হচ্ছে রিসেন্ট আমি ট্রান্সফার হয়ে আসছি। দেন আমি নতুন হাউসে আসছি। হাউসের অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থা খুবই ভঙ্গুর অবস্থায় আছে, সেগুলো আমি ঠিক করতেছি। আমি হাউস চেঞ্জ করছি, নতুন একটা হাউস নিয়ে আসতেছি। বাই দিস টাইম আমি করোনায় আক্রান্ত হয়েছি। করোনা কেবল নেগেটিভ হয়েছে। সেই সময়টাতে আমার মানে মেমোরিতে একটু ঝামেলা হইতো আর কি, মানে নাম্বার মনে রাখা বা এই জিনিসগুলো আর কি, অর্থাৎ পোস্ট করোনা ইফেক্ট যেটা আর কি। তো এইগুলা কারণ ছিল বেসিক্যালি ওই সময়টাতে ইয়া হওয়ার আর কি, মিসম্যাচ হওয়ার চান্স। এই যে ভাইয়া, এই হিউম্যান এররটা, এইটা কি আসলে গ্রামীণফোনের রেভিনিউর সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা? রেভিনিউর সাথে কোনো সম্পর্ক নাই, মনিটারি কোনো ইস্যুস নাই। ইনফ্যাক্ট যেদিন হয়েছে সেই দিনও তো ছুটির দিন ছিল। আমি নরমালি ছুটিতে ছিল, তারপর যে ইনসিডেন্টের উপর ভিত্তি করে ওরা ইনফরমেশন গুলো ইয়া করছে, এখানেও পক্ষপাতমূলক ভাবে আর কি শুধু আমাকে ইনভেস্টিগেট করছে। আমার ধারণা ওই সময়টাতে যদি আমার উপর যে ইনভেস্টিগেশনটা চালাইছে, সেই ইনভেস্টিগেশনটা যদি ওভারঅল এসএনডির উপরে চালাইতো সেলস এন্ড ডিস্ট্রিবিউশনে, তাইলে আমার মনে হয় যে মোস্ট অফ দ্য টেরিটরি ম্যানেজারের চাকরি থাকে না। বাই দিস টাইম হুট করে ভিআরএস অফার করে, ভিআরএস আমাকে রিজনাল হেড জানাই যে একটু চিন্তা ভাবনা করার জন্য। সবাই শকড, আমি নিজেও শকড, আমাকে কেন ভিআরএস অফার করতেছে। দেন আমি 2 জন লোকের সাথে কথা বলি, আলোচনা করি যে ভিআরএস নেওয়া যায় কিনা। একজন হচ্ছে আমার ওয়াইফ, আর একটা হচ্ছে আমার ইউনিয়নের সভাপতি ফজলুল হক। তো ওয়াইফের কথা হচ্ছে যে এখনো বাচ্চা কাচ্চা ছোট, আর বাড়িটা এখনো কমপ্লিট হয় নাই, আর হচ্ছে বাচ্চা কাচ্চা তো এখনো ছোট, আর কয়েকটা বছর চাকরি করো, বাড়িটা হয়ে যায়, তারপরে নিয়ম। আর সভাপতি সাহেবের বক্তব্য ছিল যে আপনি কোম্পানিতে আসেন, থাকলে কিছু বলতে পারবো, কিছু করতে পারবো, কিন্তু বের হয়ে গেলে তো কিছু করতে পারবো না। আর আপনি কি বাইরে চাকরি পাইছেন, কোনো ব্যবসা করছেন, তাহলে ভিআরএস কেন নেবেন? আর কেসের ব্যাপারটা বললো যে এটাতে তো মানে আপনার বড়জোর কি হবে, আপনার হয়তো একটা ভার্বাল ওয়ার্নিং দিবে বা একটা ইয়া দিবে, এটাতে তো ডিসমিসাল হবে না। সবাই তো জানে, কেউ আমাকে কখনো মানে এরকম বলে নাই যে তুমি তো ফেসে গেছো, তুমি খুব বিপদে আছো, তাইলে
মানে আমাকে যদি একটা দিক নির্দেশনা দেয় তাহলে আমি তো ভিআরএস নিয়ে পালাইতে পারি। তো এই জায়গাটাতে আমাকে কিভাবে ভিক্টিমাইজ করা হইলো সেটার একমাত্র কারণ আমার কাছে মনে হয়েছে ইউনিয়ন করার কারণে। কারণ আমার নীতিগতভাবে আমি অনেস্ট, আমার ইথিক্সের দিক জায়গাটাতে আমি ঠিক আছি, সো আমার ভয় পাওয়ার তো কোনো জায়গা নাই, তাই না? তো কোম্পানির যেগুলা ম্যানেজমেন্ট বা সেলস এর যে লিডার গুলা যে অত্যাচার গুলা করে আফটার 6 PM যে মেইল দেওয়া, ওয়ার্ক করা, ফোন দেওয়া, এই জিনিসগুলোর উপর আমি সোচ্চার ছিলাম রিজিওনাল স্পোকসম্যান হিসেবে। তো এইগুলা নিয়ে হয়তো তাদের মধ্যে একটা অসন্তুষ্টি তৈরি হয় এবং আমাকে টার্গেট করে। এবং খুব পরে এসে বুঝতে পারছি, এটা আইডেন্টিফাই করতে পারছি যে এটাতে ইউনিয়ন আমি ঠিক বলবো না, ইউনিয়নের একমাত্র ব্যক্তি ফজলুল হক এর সাথে জড়িত ছিল। তো ঘটনাটা তো ঘটে গেল। তো ঘটে যাওয়ার পরে আমি তা আবার ভালোবাসা দিবসে ইয়াতে 2022-এর 14ই ফেব্রুয়ারি আমাকে রিজিওনালের ফোন দিল, আমরা আসতেছে, তুমি এরিয়া অফিসে আসো। আসলাম, আসার পরে ওটা ধরাই দিল ডিসমিসাল লেটার। তো ডিসমিসাল লেটার ধরাই দিলে আমার তো তখন মানে মাথায় কাজ করছে না, আর আমার ভরসার জায়গায় তো একটাই, আমার ফজলুল হক ভাই। ফোন দিলাম, আচ্ছা দেখতেছি কি করা যায়। তো কিছুক্ষণ পরে আবার ফোন দিল, ফোন দিয়ে বললো যে মোরাদ ভাই 2টা অপশন আছে এখানে, দেখেন ওর খেলা কিন্তু এখান থেকে শুরু, 2টা অপশন আছে। বাট এইখানে কিন্তু ও অ্যাজ এ লিডার ওর জানা উচিত যে 30 ডেজের মধ্যে কেস না করলে আর এই ডিসমিসালের এগেইনস্ট আর কেস হবে না আমার। তাহলে ও আমাকে 2টা অপশন কেন দিল? বলতে পারতো যে সিমultaneously 2টা চালানো যেত, তো তুই কেসও কর, তুই একটা প্রেয়ারও দে। তো আমাকে গাইড করলো যে কেস করলে হচ্ছে 2টা অপশন, কেস করলে হচ্ছে যে মুরাদ আদিবার উদাহরণ দেয় যাদের 12 বছর ধরে কেস ঝুলতেছে, সেই অবস্থা হবে। আর প্রেয়ারটা দিলে আপনার 2-3 মাসের মধ্যে জিনিসটা সেটেল হয়ে যাবে। প্রেয়ারটা কার কাছে দিতে? ইয়াসির আজমান বরাবর। এখানে বললে দেখা ভালো, যখন ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় জিবিপিসি, সম্ভবত কোন সিও থাকাকালীন ওইখানে একটা সিওর একটা ছিল আর কি, এই ডিসমিসালের ক্ষেত্রে সিওর একটা অ্যাক্সেস দেওয়া আছে, সে চাইলে এই ডিসমিসালকে রোধ করতে পারে, রিজয়েন করুক বা না করুক, ডিসমিসালটাকে রোধ করতে পারে। তা আমারও চাওয়া ছিল ওইটা, যে ডিসমিসালটা হইলে আমার নানান দিকের বেনিফিট থেকে আমি বঞ্চিত হব, এটুকু কনফার্ম, বাট কি বঞ্চিত হব এটা আমি এখনো শিওর না। তো আমি জানি যে পিএফজিএফ এর হয়তো কিছু অংশ কাটা যাবে বা পাবো না, এরকম কিছু আর কি, মানে কোনো টাকা পয়সাই পাবো না এরকম ব্যাপারটা। এবং তখন এইচআর বিপি যে ছিল তার সাথে আলাপ করলাম, সেও বলল যে হ্যাঁ পিএফজিএফ পাবেন না এরকম। বাট আমার কনসার্ন ছিল যে পিএফজিএফ না পাই হয়তো কিছু কাটা যাবে, 50% বোধহয় কাটা যাবে, 1/3 আমরা 1/3 এর ব্যাপারটা হচ্ছে 5%-এর যে বেনিফিটটা পাই, ওই বেনিফিটের 2/3 আমাদের ইয়ারলি দিয়ে দেয়, আর 1 অংশ হচ্ছে রেখে দেওয়া হয় যে চলে যাবে, সে রিজাইন করে হোক, ভিআরএস নিয়ে হোক, ডিসমিস হোক, সে যখন চাকরি ছেড়ে যাবে তখন ওই 1/3টা দিয়ে দেওয়া হবে। তো 1/3 টাকা পাবো কি পাবো না, অন্যান্য বেনিফিট গুলা ঠিকঠাক পাবো কিনা, তো ওই জায়গাটা থেকে আমার কনফিউশন দূর হয়ে যায় যে আমি তো মানে সবকিছু পাবো। এবং যেহেতু বাই দিস টাইম আমাকে ফজলু ভাই হচ্ছে অ্যাপ্লিকেশন করতে বলছে এবং সে আমাকে কমিউনিকেটও করছে যে সিওর সাথে তার সরাসরি কথা হয়েছে, সিও তাকে আশ্বস্ত করছে এবং আশ্বস্ততার ভিত্তিতেই আমি বেসিক্যালি প্রেয়ারটা পাঠাই। প্রেয়ার পাঠানোর পরে ওনার ভূমিকা, কিন্তু আপনি কোনো মামলা করেন নাই? না, যেহেতু মানে জিনিসটা আমি দ্রুত সেটেল করে দিতে চাচ্ছিলাম, যে প্রেয়ারটা দিলে আমার ভিআরএস বা অন্য মনিটারি ইয়াটা না পাই, আমার যেটা পাওনা সেটা তো আমি পেয়ে যাব। আর হিউম্যানিয়ান গ্রান্ডে যদি জিপি কিছু দিল সেটা ভিআরএস আকারে হোক বা যে আকারে হোক, ওটা অ্যাপ্লিকেশনে উল্লেখ ছিল আর কি। আর যেহেতু স্বয়ংক্রিয় একটা ক্যাপাসিটি আছে এই জায়গাটাতে,
এবং সিও আশ্বস্ত করছে ফজলুল ভাই সেই জায়গাটা থেকে আমি আর ইয়াতে যাইনি, কেসে যাইনি। তো আমি তো আর জানি না যে ফজলুল ভাই বেসিক্যালি ভিতরে হয়তো বা ম্যানেজমেন্টের সাথে একটা আতাত করে নিছে বা কি করছে, কারণ আমার বোঝা উচিত ছিল এই জায়গাটাতে আমার ভুল, কারণ এর আগে আমি তো আরো হাজার হাজার এমপ্লয়ীদেরকে দেখেছি যারা বের হয়ে গেছে। বাট আমার তখন একটা ওনার ইমেজটা আমার কাছে এমন ভাবে তৈরি করে রাখছিল। আমি পর্যন্ত যখন বলছি তাকে সে এইটুকু ট্রাস্ট করে, আমি বলছি মানুষকে বিশ্বাস করতে হয়, উনি যে কাজ করছে তার নমুনা কোথায়? আজকে তো 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, তোমার 2-3 মাস পরের ঘটনা, 2-3 মাস হয়ে যাচ্ছে, কোথায় ইম্প্যাক্টটা কোথায়? আমি তো কোনো কিছু পাচ্ছি না ভাইয়া। তখন কিন্তু আমি তাকে অলরেডি ওইটা নিয়ে কথাও বলছি, কিন্তু ও আমাকে আশ্বস্ত করেছে না এই লোকটা আমাদের জন্য করবে। যেটা বলতেছিলাম যে উনি ওনার ইমেজটা এমন ভাবে তৈরি করে রাখছিল যে আসলে আপনি ওনার ভিতরে এই কপটধারী বা এই জিনিসটা আসলে আইডেন্টিফাই করা খুব টাফ হইতো। এমন ভাবে কথা বলতো, এমন আপনাকে কনফিডেন্স দিত। তো যেটা হইলো যে 1 মাস গেল, 30 ডেজ যাওয়ার পরে যেহেতু আমার কেসের মেরিট চলে গেল, তখন কিন্তু আস্তে আস্তে তার রেসপন্স করাটাও কমে গেল। যে হোয়াটসঅ্যাপে বা ফোন দিলে ফোন ধরা, টেলিগ্রামে রিপ্লাই দেওয়া, এটা আস্তে আস্তে কমতে থাকলো। তখনও আমি বুঝতে পারতেছি না যে আসলে খেলাটা কোথায় হচ্ছে। এরপরে 1 বছর পরে আমি বললাম যে ভাইয়া, যে আপনার কি জিপি বা আপনারা কি চান, আপনি লাশ চান, তাহলে আমি 5টা লাশের ব্যবস্থা করে দিই। মানে আমার সিচুয়েশনটা এই পর্যায়ে গেছে, আয় ইনকাম নাই, আমি যে টাকাটা পাবো সেই টাকাটা পাচ্ছি না। তো এই জায়গাটাতে আমি বললাম যে আপনার সবকিছু ভুলে যান, আমার 1/3 টাকাটা অ্যাটলিস্ট দেওয়ার ব্যবস্থাটা করে দেন। হ্যাঁ, এটা তো পাবেন, এটা এই তখন আশ্বস্ত করে। এরপরে আরো 6 মাস যাওয়ার পরে আইন বের করলো যে ডিসমিস পিপলরা টাকা 1/3 টাকা পাবে না। ওই জায়গাটাতে প্রথমে বলছে হচ্ছে 2/3 দিয়ে দেওয়ার জন্য, সেকেন্ড এ এসে বলছে যে ডিসমিস পিপলের তহবিল দয় বাজেয়াপ্ত হবে। ট্রাস্টি বোর্ডের কাছে তহবিল দয় বলতে ওই বছরেরটাই থাকে যে বছর সে ডিসমিস হয়েছে। এর আগে তো তাকে দিয়ে দেওয়া হয়েছে, 2/3 দিয়ে দিচ্ছে, 1/3 আছে, তাহলে তহবিল দয় তো তার কাছে থাকছে না, বাজেয়াপ্ত করবে কিভাবে? কিন্তু ওরা করলো কি, ওই যে 1/3 টাকা সহ ওই বছরের যে এলিজিবিলিটি ছিল সেটা সহ সমস্ত টাকা বাজেয়াপ্ত করে দিল, কোনো টাকা পয়সা দিল না। তো এই আইনের প্রেক্ষিতে আমি বললাম যে ল আছে, ঠিক আছে, আপনার ট্রাস্টি বোর্ডের ডিডে কি আছে? ট্রাস্টি বোর্ডের ডিডে উল্লেখ করা আছে যে বছর সে ডিসমিস হবে সেই বছরটা বাদ দিয়ে বাদ বাকি টাকা সে পাবে। এবং এটাও প্র্যাকটিসই হয়ে আসতেছিল 14, 15, 16 বা 17, 18 সাল পর্যন্ত কিন্তু দিয়ে আসছে ট্রাস্টি বোর্ডের ডিডে। এটা আমি পরে জানছি, এটা আমি পরে কেস করছি এটার এগেইনস্টে যে আমার এই টাকাটা দিচ্ছে না। তারপরে আমার ওই 5% যে পেনাল্টি, এই 2টা কেস আমি লঞ্চ করছি রিসেন্টলি। তো ওই সময়টাতে এসে জানতে পারছি যে ট্রাস্টি বোর্ডের ডিডে এরকম জিনিসটা ছিল এবং প্রিভিয়াসলি দিয়েও আসতেছিল। 15 বছরের পুরো আর্নিংটা আপনি, সঞ্চয়টা আপনি বাজেয়াপ্ত করে দিলেন, হোয়ারাস কোম্পানি কিন্তু আমাকে টোটাল 100% সমস্ত কিছু দিয়ে দিছে। ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত আমার যে ডে 14 দিনের, সেই দিনেরও বেতন দিছে, লিভ যে ইয়ারগুলা ছিল সমস্ত কিছু দিছে। আপনার ডিসমিসাল যেই ইভেন্টটা লঞ্চ হয়ে ক্লোজিং পর্যন্ত কত সময় এটা রান করলো? এটা অ্যারাউন্ড 1 ইয়ার। এই 1 বছর আপনি জানেন যে আপনার হাজবেন্ডের এগেনস্টে একটা সিওসি ইস্যু লঞ্চ করা হয়েছে। সেই সময়টা থেকে আমি আসলে আপনার জার্নিটা একটু জানতে চাচ্ছি যে আপনি সেই সময় কি ফেস করলেন। ভাইয়া অ্যাকচুয়ালি আমি মানে ওর চাকরি থাকাকালীন আমি লাস্ট ডে পর্যন্ত আমি এক্সপেক্ট করি না যে ওর চাকরি থাকবে না, কারণ আমি ওই শুক্রবার শনিবার 2 জন বের হতাম, কারণ সপ্তাহে 2 দিন বাসায় থাকতো সে, তখন 2 জন বের হলে সবাই আমার সাথে ইয়ার্কি করতো, আরে ভাবি আপনি নিশ্চিন্তে থাকেন, ভাইয়ার তো সবাই চলে গেল, ভাইয়ার কিছু হবে না। উনি সেই পর্যায়ে ছিল তখন, নিশ্চয়ই সেরকম লেভেলে ছিল দেখে সবাই কিন্তু একটা কথাই বলতো যে ওর কিছু হবে না। তো আমি কিন্তু নিশ্চিন্ত। তারপরেও যখন এরকম একটা কেস, তখন আমি আমাকে বলে ভেয়ারেস নিবো, আমি বলি না, আমার বাচ্চাগুলি ছোট ছোট, আমার ছোটটাকে তখন নার্সারিতে ভর্তি করেছি, বাচ্চাগুলি অনেক ছোট, আমার বাড়িটা হোক, একটু সময় নাও, আর 5-7 বছর চাকরি করো, তারপরে দেখা যাবে, এই বলে আমি থামিয়েছি। কিন্তু তখন পর্যন্ত আসলে কল্পনাতেও আনতে পারিনি ভাইয়া, যদি বুঝতে পারতাম অ্যাকচুয়ালি আমি ভিআরএস নিতে বলতাম। ওই ভিআরএসটাও অন কাইন্ড অফ মানে টাফ আমাদের জন্য, বাট আমি নিতে বলতাম। আমি একেবারে যে নিঃস্ব ভাইয়া,
এই নিঃস্বটা থাকতাম না। অ্যাটলিস্ট বাচ্চাগুলোকে আমি 3 বেলা ঠিক মতো খাওয়াইতে পারতাম। এই টেনশনটা আমার সকালে উঠে হতো না যে আমি আজকে বাচ্চাদের কি খাওয়াবো। তো ওইটা যখন আসলো ভাইয়া, মানে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তারপরে তো ফজল ভাইয়ের উপর অনেক ট্রাস্ট করলাম, বছর ধরে ট্রাস্ট করলাম। তার মাঝখানে আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে শোনো, যে করার সে করে ফেলতো, একটা বছর শেষ হয়ে গেল মানে আর হবে না এটা। তারপরে ও হার্ট অ্যাটাক করলো। হার্ট অ্যাটাক করে তাকে হসপিটালাইজ করে আমি স্কোয়ার ভর্তি করে এসে আমি হচ্ছে ফজল ভাইয়ের কাছে এসে জাস্ট হেল্প চাইছিলাম যে আমাকে 3 লক্ষ টাকা হেল্প করেন, আমি হচ্ছে ট্রিটমেন্টটা করতে চাই। তারপরে দেখা যাবে ও কি পাবে পাবে না ভাই আমরা পরে দেখবো, ওটা নিয়ে সমস্যা নেই। কিন্তু আমাকে আপাতত তার আগে আমি 3টা মাস ভাইয়া ননস্টপ জিপি হাউসের নিচে বসে থেকেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। শাইলাপাকে ফোন দিয়ে শাইলাপা বলে বসেন আসছি, অথচ সে আসে না। তার সাথে আমার একদিন অর্নিং এর জন্য আমাকে ডাকছিল, মানে 3 মাস ধরে তার সাথে আমি দেখা করতে পারি নাই, সে নিচে আসে নাই। আমি হচ্ছে ফজল ভাইকে ফোন দিয়েছি, আমি হচ্ছে তহিদ ভাইকে ফোন দিয়েছি, আহ্লাদ ভাই আমাকে, ফয়সাল ভাই ফোন দিয়েছে, ফয়সাল ভাইকে আমি ফোন দিয়েছি, ফয়সাল ভাই আমাকে ফোন দিয়ে 3 মাস পরে ওর হার্ট অ্যাটাক যখন হলো তখন তো আমাকে দিল না যখন টাকা, তখন আমি বুঝতে পারলাম, মানে আমি আর হয়ে গেলাম যে না আর হবে না। যে আশাটা ফজল ভাইয়ের উপরে আমরা বিশ্বাসটা রেখেছিলাম ভাইয়া এই 1টা বছর ধরে, সেই আশাটা ঘুরে বালি। আমি বুঝতেই পারলাম যে এটা আর হবে না। আমি স্ট্রং হয়ে গেলাম, আমি ওর হার্ট অ্যাটাকে ওর ট্রিটমেন্ট করালাম, রিং করালাম, করানোর পরে আমি ঢাকা থেকে রাজশাহী গেলাম। তার আগ পর্যন্ত কিন্তু অলরেডি 3 মাস হয়ে গেছে আমার এখানে ওয়েস্ট করা। এবং আমাকে জিপি হাউসের প্রতিটা বান্দা চেনে, আপনি যে জিজ্ঞাসা করবেন শুধু আমার টেস্টটাকে তারা খুব ভালো মতো চেনে। তো একজন মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে এক জায়গায় বসে থাকে, এটা সোটা ভাই, না খেয়ে না দিয়ে বসে থেকেছি আমি। এই দুপুরের পরে ভাই লাঞ্চ করছিলাম, ভাই আমি লাঞ্চ করতে আসি নাই, ভাই আমি আপনার সাথে একটু কথা বলতাম, ভাই আমাকে একটু হেল্প করেন, কারণ আমার 3টা বাচ্চা, 3টা স্কুল গোয়িং বাচ্চা, আমি হচ্ছে তাদের টিউশন ফি দিতে পারছি না, 3 বাচ্চার পড়াশোনা খরচ আমি চালাতে পারছি না, ভাই আমাকে একটু হেল্প করে, বাচ্চাগুলো আমি মানুষ করতে চাই। তারা কোনো কথাই করে না, খালি আশ্বস্ত করে ঠিক আছে ভাবি, ভাবি এভাবে না হলে আমরা কেস করবো। আমাকে এভাবে পর্যন্ত আশ্বস্ত করেছে যে ভাবি এভাবে না হলে আমরা কেস করবো। 3 মাসের মধ্যে যখন ওর জন্য টাকা চাইতে আসলাম তাহলে ভাবি আমরা এখন কেস করবো, আমরা আর কথাবার্তায় যাবো না। আমি অনেকবার কথা বলার চেষ্টা করেছি, ইনফ্যাক্ট আমি ফজল ভাইকে এটুকু রিকোয়েস্ট করেছি, ভাইয়া আমাকে একটা দিন 5টা মিনিটের জন্য সিওর সাথে আমাকে কথা বলতে দেন, আমি জাস্ট ওনার সাথে একটু কথা বলবো যে এই একটা মানুষের চাকরি না থাকাতে তার পেছনে আরো 4টা মানুষ কিভাবে জীবনযাপন করছে ভাইয়া, আমি শুধু এটা কথাই তাকে রিয়ালাইজ করাতে চাচ্ছিলাম। সেটা একটা মানুষ না, আর একজনের চাকরির জন্য মানে এত বড় একটা ভুল করে ফেলে নাই ভাইয়া, যেটার জন্য আমি হচ্ছে আমাদের 4টা জীবন নষ্ট হয়ে যাবে এভাবে। আমার বাচ্চাগুলো আমি ভালো স্কুলে পড়াতে পারবো না, সেখান থেকে বাচ্চাগুলো স্কুল থেকে টানা একটা চাকরিখানি কথা না, কিন্তু আমি চাইলেই পারি না। আমি অনেক রিকোয়েস্ট করেছি, তারা আমাকে কোনোভাবে করে না। আমি সিইওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বারবার নক করছি হোয়াটসঅ্যাপে, আপু আপনার একটা ডিসিশনে কিন্তু আমার জীবনটা বদলে দিতে পারে, আপু আপনি শুধু আপনাকে আমি অনুরোধ করছি যে আমাকে 5টা মিনিট ওর সাথে কথা বলার সময় দিন। আমি জাস্ট গেটে দাঁড়িয়ে 5টা মিনিট কথা বলবো ওনাকে, আমি শুধু আমার পরিস্থিতিটা ওনাকে বোঝানোর জন্য। ভাই আমি কি পরিস্থিতিতে ছিলাম আমি কি বোঝাতে পারছি কিনা আমি জানি না। তারপরে ওর হার্টের রিং করানোর পরে রাজশাহী নিয়ে গেলাম। 3 সপ্তাহের এই ঘটনা ঘটার পরে 3 সপ্তাহ পরে আমাকে ফোন দিয়েছে ফয়সাল ভাই ফোন দিয়ে বলতেছে, ভাবি আমরা একটু বসতাম যদি আসতেন। আমি ভাই আমি তো ঢাকাতে নাই, আমি রাজশাহীতে আসি, তোর তো কেবলমাত্র 3 সপ্তাহ হয়েছে রিং করানো, এখন জার্নি করা ঠিক হবে কিনা আমি জানি না। তো বললো যে না যাবো, আমি ঠিক আছে যাবো। পরে আমি ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে মানে ডেকে বলার জন্য কি যে না আপনি এটা নিয়ে আর বার্গেন করেন না, আপনাকে আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, এটা বলার জন্য আমাকে রাজশাহী থেকে ডেকে আনার দরকার ছিল না। তারা সিম্পলি একটা ফোন করে বলে দিলেও পারতো, আমার দমে থাকার হলে আমি দমে থাকতাম, আমার ভয়েস রেস করতে হলে আমি রেস করতাম। কিন্তু ওনারা এই কাজটা করছে এবং তারা বুঝতে পারছে যে হচ্ছে আমার সাথে আসলে কথা বলা হবে না, ওর সাথে ওকে সিম্পলি ডেকে সুন্দর করে বলে দিল যে আপনাদের শাইলা এবং সেটার সাথে শাইলাপা আহ্লাদ ভাই সহ আসছে। আহ্লাদ ভাই এবং শাইলাপা নিয়ে রেস্টুরেন্টে বসে ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলেছে যে না আপনি এটা নিয়ে কোনো বার্গেনিং করবেন না। তার মানে এটা হচ্ছে টার্মিনেশনের মানে ডিসমিসের 1.5 বছর পরের ঘটনা, মানে যখন এটা নিয়ে আমি মানে ভয়েস রেস করছি তখনকার ঘটনা এটা। তা আমার আর বুঝতে বাকি থাকলো না যে এখানে আর কিছুই হবে না ভাইয়া। তখন থেকে আমি স্ট্রেসে পড়ে গেলাম, কারণ হচ্ছে ভাইয়া মানে কি বলবো, একটা মানুষের উপর ডিপেন্ড করছে আমাদের, মানে 5 জন সদস্যের একটা সংসার কিন্তু ছোট না, সেটা কিন্তু বিয়ার করার ক্যাপাসিটি আমার নাই ভাইয়া। আমার বাচ্চাগুলো যে স্ট্যাটাসে বড় হয়েছে তাদের খাবারের জন্য পর্যন্ত আমাকে এখন চিন্তা করতে হয়। আমি কি বুঝাতে পারছি কিনা আমি জানি না যে একটা আর্নিং মেম্বারে যার স্যালারি দিয়ে আমি সারাটা মাস চলতাম, আমরা 5 জন সদস্য,
তার আর্ন একেবারেই বন্ধ। একটু চিন্তা করতে পারেন ভাইয়া জায়গাটা কোথায়। এবং ক্রাইম করলে সেটা মেনে নেওয়া যেত যদি এক্স্যাক্টলি ভাইয়া আমার কথা এটা যে এমন এত বড় ক্রাইম করতে পারে সে অ্যাজ এ এমপ্লয়ি, সে হয়তো কোনো ক্রাইম করছে ভাইয়া, হ্যাঁ, সেটা শাস্তি তাকে দিতে পারতো, যেটা তার পর্যন্তই সীমাবদ্ধ থাকতো, কিন্তু তার সেটার জন্য এই 4-4টা জীবন নষ্ট হয়ে যাওয়ার কোনো অর্থ হয় না ভাইয়া। আমার বাচ্চাগুলো ভালো স্কুলে পড়াতে যদি আমি না পারি, তাদেরকে না আমি টানতে পারছি, না আমি রাখতে পারছি, আমি কিছুই করতে পারছি না ভাইয়া। মানে একেবারে অন্ধকার আমার, মানে আমি ওর যা আর্নিং ছিল সারা জীবনের গোল্ডেন টাইমটা সে কোম্পানিকে দিয়েছে, তার যা কিছু ছিল তারা সব বাজেয়াপ্ত করেছে। তাহলে তারা কি একবার ভাবেনি যে এতগুলি মানুষ কিভাবে চলবে, এই মানুষটা কি করে খাবে? একটু কি চিন্তা করেছে ভাইয়া? আমি তারপরেও কতবার ফোন করেছি, আমি হোয়াটসঅ্যাপে নক দিয়েছি, আমি কোনো কিছু নাই ভাইয়া। আমি হার্ট অ্যাটাক করলাম ওই প্রেশারে ভাইয়া। আমার বয়স 38 বছর। আমার কোনো ডাক্তার ভাবতে পারে না যে আমি হার্ট অ্যাটাক করছি। কোনো ডাক্তার আমাকে হসপিটাল থেকে বললো 72 ঘন্টা 48 ঘন্টা, কিছু বলা যাচ্ছে না। কত মানে স্ট্রেস নিলে ভাই এটা হতে পারে? 48 ঘন্টা কিছু বলা যাবে না। তারপরে 7 দিন থাকলাম আমি রাঁচি মেডিকেলে। মেডিকেল থেকে ল্যাবেটে নিয়ে আসা হলো, ল্যাবেটে ভর্তি থাকলাম। ল্যাবেটের ডাক্তার আমাকে বললো যে ওদের বললো যে না, এটা বাঁচানো সম্ভব না, মানে একেবারে 70% ড্যামেজ হয়ে গেছে হার্ট, আর বাঁচানো সম্ভব হবে না, লাংসে অনেক পানি জমে গেছে। মানে ভাই আমি টেনশনে আমি ঘুমাইতে পারি না। আমার 3-3টা বাচ্চা আমি কিভাবে মানুষ করবো? একটু চিন্তা করেছেন ভাই? আমার ছোটটা কেবল ক্লাস 4-এ পড়ে এখন। এই জার্নিটা আমি কিভাবে শেষ করবো? আমাকে একটু কি মানে কেউ কোনো দিক নির্দেশনা দিবে? আমাকে যখন আলাদা করে ডাকলো না, যে বললো প্রথমে যে ইয়াতে আলাদ ভাই বললো যে আগে মুরাদ ভাইয়ের সাথে বসি, পরে বাবির সাথে কথা বলছি, বাবিকে ডাকছি। তো ওকে আলাদা রাখলো, আমাকে ওইখানে ইনডাইরেক্টলি মানে বলছে ও এটা জানে না যে সিকিউরিটির ভয় দেখায় আর কি, যে অপমান অপদস্থ করলে করা যাইতে পারে এরকম আর কি একটা। আমি বোল্ডলি বলতে পারি কি যে হচ্ছে এখানে সবাই দায়ী, কারণ 3টা মাস কম সময় না ভাইয়া। আমি 3টা মাস মানে জিপি হাউসে বসে 3টা মাস, এবং সব নড়ে চলে গেছে। আমি এসে বসছি মানে সবাই জেনে গেছে যে ভাবি আসছে। ভাবি কেন আসছে? তার ন্যায্য পাওনা আদায় করতে আসছে, এটা সবাই জেনে গেছে। ফজলু ভাই হচ্ছে ওই যে ও ভাইটার নাম কি যেন, ওনাকে পাঠাই যে মাতুজ ভাইকে পাঠাই আমি। ফজলু ভাই ফোন ধরে না, মাতুজ ভাইকে ফোন দিই, মাতুজ ভাই আবার তহিদ ভাইকে পাঠাই, তহিদ ভাই আবার মানে আরেকজন কে যেন ভাই আছে, উনি এসে কথা বলে গেল যে ভাবি আপনি বসেন, আসছে। মানে সবাই মোটামুটি জানে কি যে আমি ওখানে গেছি। আমি কেন গেছি ভাই? আমি আমার ন্যায্য পাওনা নিতে গেছি। তো সবাই যে ইনভলভ, আমি বললি বলতে পারি যে ফজলু ভাই, শাইলাপা, এই শাইলাপা আমার ফোন ধরেছে কতদিন, বলেছে বসেন আমি আসছি, অথচ সে আমার সাথে দেখা করতে আসে নাই। তার সাথে আমার দেখা হয়েছে, দিন আমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য ডাকছে কি যে আপনারা এগুলো নিয়ে কথা বললেন না, আপনারা কোনো কিছু পান না, এই কথাটা বলার জন্য যেদিন আসছে সেই দিন ওনার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে। বাট ওনারা আমাকে বলার কোনো স্কোপই দেয় নাই যে আমি তাদের সাথে কোনো কথা বলবো। এগুলো আসলে ভাইয়া মানে পরিকল্পিত। আমি এক কথাই বলতে চাই, পরিকল্পিত। শাইলা আপাকে যে আপনি বিভিন্ন সময় ফোন দিয়েছেন যে জিপি হাউসে আসার পরে, উনি শুধু আসছি বললো, এরপরে ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল, ফোন রিসিভ করে না। আমি কাউন্টার থেকে ফোন দেই বিকাল 5টা 12টা 11টা 10টা থেকে বিকাল 5টা অফিস শেষ করে চলে গেছে। আমি বসে আছি, ওকে আমি ডেকে নিলাম যে আর কি করবা চলো, আমি অফিস আউট শেষ। এবং আমি শুধু আমার ফোন না, সে কাউন্টারের ফোন পর্যন্ত রিসিভ করে না, কারণ জানে যে আমি চলে আসছি, মানে আজকে আমি ফোন দিব। সো এই ফোনটাও রিসিভ করে না, এই ইনফ্যাক্ট ফজলু ভাই পর্যন্ত। এবং আজমান ভাইয়ের শারমিন আপার সাথে আমি রিকোয়েস্ট, মানে আমার শুধু পাটুকু ফিজিক্যালি থাকলে হয়তো আমি পাটুকুও ধরতাম। তার শারমিন আপাকে কমিউনিকেট করছে আজমান ভাই যে কিছু করতে পারলে শায়লা করতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি। মানে শারমিন আপা আবার আমাকে বলতেছে কি যে আপনি শায়লা আপার সাথে কথা বলেন, ছিল অনফেটের টাকাটা বেসিক্যালি। তো আমাকে বলছে আপনি শায়লা আপার সাথে কথা বলেন। তখন আমি শায়লা আপাকে নক করা শুরু করছি। তখন আমি বুঝতে পারলাম যে এখানে শায়লা আপার কোনো একটা ক্লিক আছে বিধায় আমাকে কিন্তু শারমিন আপা আমাকে বলছে যে শায়লা আপার সাথে যোগাযোগ করতে। আমি বলছি ভাইয়া চেষ্টা আপনারা কি করছেন করেন, আমি জাস্ট একটু শিওর সাথে কথা বলতে চাই। আমি ভাই আমার সিম্পলি আমার ইন্টেনশন ছিল ভাইয়া যে আমার যে ফ্যামিলি ও একজনের চাকরি না থাকাতে আমি যে কি পরিমাণ হ্যাম্পার হয়েছি ভাইয়া, আমার বাচ্চা কাচ্চা লাইফ যে কিভাবে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে
চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, আমি তাদেরকে একটা প্রাইভেট দিতে পারছি না, তাদেরকে আমি একটা কোচিং এ ভর্তি করতে পারছি না, এগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে ভাই। আমার বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে না। এইটা থেকে রেহাই পাওয়ার জন্য সিম্পলি আমার সিনারিওটা তাকে বোঝানোর চেষ্টা করতে চেয়েছিলাম আমি, বাট কেউ আমাকে সঙ্গ দেয় নাই। এটা তো আমি ভুলে যাব না ভাইয়া। ভাবে জাস্ট কিউরিসিটি থেকে একটা প্রশ্ন করা, আমি ব্যক্তিগতভাবে যেটা ফেস করি সেটা হচ্ছে আমার বাচ্চা জিজ্ঞেস করে যে আব্বু তোমার ডেজিগনেশন কি লিখবো। ভাইয়া এটা নাই বলি, আমার বাচ্চারা খুব বেশি মানে মেন্টালি হ্যারাসড। একটা সময় ছিল ভাইয়া আমার মানে আমি শখের বসে একটা বিজনেস করতাম, তো আমার বাচ্চাকে ফর্ম ফিল আপ করলে বাবারটা সুন্দর মতো লিখে নিয়ে নিজে এসে জিজ্ঞাসা করতো, মা তোমারটা কি বিজনেস বলবো নাকি হাউস ওয়াইফ বলবো? তা আমি এসে বলতাম হাউস ওয়াইফ বলো। তো মানে না মা বিজনেস বলি, বিজনেস লিখি, সমস্যা কি? বড়টা প্রশ্ন করতো, মা বিজনেস লিখি সমস্যা। এখন তারা জিজ্ঞাসা করে মা বাবার ডেজিগনেশন কি দিব? তো এই যে মেন্টাল এসে জিজ্ঞাসা করে মা আমাকে জিজ্ঞাসা করছে বাবা কি করে, আমি কি বলবো? মানে এগুলোর কি অ্যান্সার দিব ভাইয়া? এগুলো কি মেন্টাল হ্যারাসমেন্ট না? এই জিপির জন্য আজকে আমি হার্ট অ্যাটাক করে আমি মৃত্যু শয্যা থেকে ফিরে এসেছি। আমার বাচ্চাটা যে 98, 99, 100 মার্কস পায়, সেই বাচ্চাটা ম্যাথে ফেল করছে। আপনি জানেন যে তার কি মেন্টাল ইম্প্যাক্টটা পড়তে পারে? কেউ হয়তো রিয়েলাইজ করছে না, বাট আমি রিয়েলাইজ করতে পারছি যে তার মেন্টাল মানে ইয়াটা কোথায় গেছে। ভাই আজকে আমার হার্ট অ্যাটাক, আমি হচ্ছি হার্ট ফেলিওরের পেশেন্ট, 70% নাই আমার, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আমার এই 3 বাচ্চার ড্রাইভার কে নিবে? গ্রামীণ ফোন। কিন্তু আমার এই পরিস্থিতির জন্য আজকে দায়ী কিন্তু গ্রামীণ ফোন, এটুকু আমি বলতে পারি। আমি জানি না এখানে কি হবে, বাট আমি জানাতে চাই যে আমার পরিস্থিতিতে আমি কি সময়টা পার করেছি বা এটুকু আমি জানাতে চাই। আমি সবার কান পর্যন্ত দিতে চাই যে মানুষগুলোর জন্য ঘন্টার পর ঘন্টা আমি বসে থেকেছি। আমি জানাতে চাই সেই মানুষগুলোকে যে আমি কি দিন পার করেছি। ভাই একটা গোটা সংসার ধ্বংস, এটা হয়তো ওরা রিয়েলাইজও করতে পারছে না। আমি জানি না আমার বাচ্চাগুলো, আমার 3টা বাচ্চা আমি কিভাবে মানুষ করবো ভাই? আমার সারাটা জীবন পড়েছে। আমার ছোটটা কেবল ক্লাস 4-এ পড়ে, ক্লাস 4-এ। আমি মানে আমার আসলে আমার মাথায় কোনো কাজই করে না ভাই। আমার ক্লাস 4-এ পড়া বাচ্চা, এটাকে আমি মানুষ করবো কিভাবে? মুরাদ ভাই আমি এই পর্যায়ে ভাবি, সরি আমি একটু মুরাদ ভাইয়ের সাথে কথা বলি। আপনি যদি আমাকে একটু বলেন যে ডিস্ট্রিবিউশন হাউসের যে ওয়ার্কিং প্রসেস এবং যে ড্রাইভিং লাইসেন্স ইস্যু, এক কথায় শুনলে যেন একটু বুঝতে পারি যে আসলে আপনি কি করতেন বা ওরা কি করতো। আচ্ছা, এটা বেসিক্যালি ডিস্ট্রিবিউশন হাউসের কিছু ইনফরমেশন গ্যাদারিং করার জন্য, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন, ডিস্ট্রিবিউশনে কতজন এসি আছে, কতটা বাইক আছে, কতটা রিটেলারের ট্রেড লাইসেন্স আছে, কতজনের নাই, কতগুলা আপনার সিম বিক্রি করা পজ, কতগুলা শুধুমাত্র ইয়ারএস বিক্রি করা পজ, এরকম ম্যাসিভ একটা ইনফরমেশন প্রতি মাসে আমাদেরকে দিতে হতো। আর একটা ইনফরমেশন শেয়ার করা লাগতো হেলথ অ্যান্ড সেফটি যে ডিপার্টমেন্ট আছে তাদের কাছে, বেসিক্যালি হচ্ছে যে ট্রান্সপোর্ট রিলেটেড ইনফরমেশন, বাইক, ড্রাইভিং লাইসেন্স, এইগুলা। তো 2টা জায়গাতেই সেম ইনফরমেশন, একটা বেশি স্পেসিফিক আর একটা হচ্ছে যে টোটাল। তো ওই জায়গাটাতে ড্রাইভিং লাইসেন্সের সংখ্যা মিসম্যাচটাই ছিল হচ্ছে যে আমার 2 পোর্টালে 2 রকম ছিল। যেটা আমি দেখতেছি হিউম্যান এরর হিসেবে, তারা দেখতেছে একটা ফ্যামিলিকে হত্যা করার পর্যায়ের অপরাধ হিসেবে। মানে এখানে আসলে যদি আমি প্রশ্ন করি যে ড্রাইভিং লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই বা ওইটা ইস্যু না, ইস্যুটা শুরু হয়েছে ওইটা থেকে, হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট থেকে। বাট বেসিক্যালি আমাকে যেটা অর্থাৎ একজন এসি হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, একটা এবং তার ড্রাইভিং লাইসেন্স ছিল না। আপনি পোর্টালে মেনশন করছেন তার ড্রাইভিং লাইসেন্স আছে না, সেটা না। তাহলে পোর্টালে না, পোর্টালে একরকম সংখ্যা গেছে, নাম্বারস মিসম্যাচ। লাইক আমার জুন মাসে ড্রাইভিং লাইসেন্স ছিল 8 জনের একটা পোর্টালে, আর একটা পোর্টালে ড্রাইভিং লাইসেন্স আছে 7 জনের বা 9 জনের। এই যে মিসম্যাচটা, নাম্বার মিসম্যাচ, এটাকে তারা ইনফরমেশন ফ্যাব্রিকেশন দেখায়, মিসকন্ডাক্ট দেখায় ডিসমিস করছে।
ওই অ্যাক্সিডেন্টের এগেইনস্টে বেসিক্যালি এই ইনভেস্টিগেশন গুলা সামনে আসছে। কিন্তু এইটা কি কোনোভাবে আসলে ক্রিমিনাল অফেন্স কিনা? আমার তো মনে হয় না ক্রিমিনাল অফেন্স। আমি তো আগেও বলছি, এখনো বলতেছি যে এটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, এবং এই মিসম্যাচটা যদি ফার্দার করে। আর আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাকে দুইটা পোর্টালে দুই ডেটা আমাকে ইনফরমেশনটা দিতে হয়। তো এই জায়গাটাতে ইনফরমেশন যদি রাইটও হয়, এমনও হইতে পারে আমার এসি আসছে যাচ্ছে, ইন অ্যান্ড আউট এর মধ্যে আছি আমি তখন। কারণ হচ্ছে যে আমার হাউসের সাইজ বড় হয়েছে, আমি মার্চ করছি, আমার নতুন নতুন এসি নিয়োগ হচ্ছে, আবার এই যে এরা যে প্রেসারাইজ করতেছে, যে স্ট্যান্ডার্ড করতেছে, ওই অনুসারে এসি পাওয়া যাচ্ছে না, বকাঝকা করা হচ্ছে যে তোমার এতদিনে ড্রাইভিং লাইসেন্স হয় না কেন, তোমার গাড়ির কাগজপত্র নাই কেন, এই কারণে অনেকে ছেড়ে চলে যাচ্ছে। তো এই সমস্ত কারণে হয়তো দুই ডেটা ইনফরমেশন দেওয়া হয়েছে, দুইটা মিসম্যাচ হলেও হতে পারে। বাট এবং একই সাথে সে সময় আপনি পোস্ট করোনায় আক্রান্ত, পোস্ট করোনা ইফেক্ট চলতেছে আপনার, এবং আপনি তখন ঘরে। রাইট, ওকে। আরো ব্যাপার হচ্ছে যে আমি তখন তো জানি না যে কোনটা এটা মানে বিটিআরসি অনুমোদিত ড্রাইভিং লাইসেন্স কিনা। হ্যাঁ, এটার ট্রেনিং বা তো আমাকে দেয় নাই। তাইলে আমাকে এটা নির্ভর করতে হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ম্যানেজারের উপরে। সে আমাকে যে ইনফরমেশন দিচ্ছে সেটাকেই তার মানে একজন এসসি ড্রাইভিং লাইসেন্সটা রিয়েল অর ফেক, এটাও আইডেন্টিফিকেশনের আপনার না কোনো ট্রেনিং ছিল, না কোনো ইকুইপমেন্ট ছিল? না, এটার দায়িত্ব তো আসলে আমার নাই, কোনো ইকুইপমেন্টও নাই, কোনো পোর্টালও নাই যে বিটিআরসিতে আমি ঢুকে দেখলাম যে এটা রাইট আছে কিনা। যাই হোক, এটা হচ্ছে যে আমার মনে হয়েছে যে এটা কিছুই না, এটা জাস্ট টার্মিনেটেড, কিছুই না, উদ্দেশ্য করেই আর কি, মানে হত্যা ব্যবহার। আর এই ডিসমিসালের যে কেসটা, এর ম্যাগনিটিউড যে আরো কম, তারও আরো একটা প্রমাণ হচ্ছে যে আমাকে কিন্তু ডিসমিসের পরে একটা ইন্টারভিউ এই সেম পজিশনে, সিনিয়র টেরিটরি ম্যানেজার পজিশনে আমি অ্যাপ্লাই করি। আমার রিটার্ন হয়, রিটার্ন হওয়ার পরে আমার ইন্টারভিউর জন্য। এক মিনিট ভাইয়া, মানে আপনি ডিসমিসাল অলরেডি, আপনার কেস সলভ, এবং আপনি অলরেডি কোম্পানি থেকে ফায়ার্ড, আপনার টাকা পয়সার লেনদেন যেটা কোম্পানি করার কোম্পানি দিয়ে দিয়েছে, ট্রাস্টি বোর্ড আপনার টাকা দেয়নি, এরপরে আপনি আবার কোম্পানিতে ওপেন সার্কুলারে অ্যাপ্লাই করলেন, সেটাতে আপনাকে ডাকলো এবং আপনি রিটার্ন দিলেন? রিটার্ন দিলাম, ইন্টারভিউ দিয়ে আসছি জিপি হাউসে। ওইটা কি তাহলে মানে রিক্রুটার যারা ছিল তাদের কাছে লিস্ট নাই যে এটা তো আসলে ক্রিমিনাল, আপনাকে তো ক্রিমিনাল অফেন্সের জন্য বের করছে? এখন এটাই তো বললাম যে ম্যাগনিটিউডটা এরকম ছিল, এবং আমার ইনফরমেশন যদি ফ্যাব্রিকেশনের ক্ষেত্রে যদি আমাকে ডিসমিস করে, তাহলে এই রিক্রুটমেন্ট প্রসেসে যারা ছিল তারাও তো ইনফরমেশন রাইটলি চেক করে নাই, করে নাই। তাহলে একজন ডিসমিসাল রিপোর্টকে ইন্টারভিউর জন্য কল করলো, তাও সেকেন্ড ধাপে, তাই না? আপনার প্রথম স্ক্রুটিনিতেই তো আমার মানে রিটেন পর্যন্ত আপনার আসার কথা না, আপনি রিটেনে কোয়ালিফাই করে আমাকে ইন্টারভিউর জন্য আমাকে কল করছে। তাহলে আমার অপরাধটা বড় করে দেখা হলো, আমার ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া হলো, আমাকে হত্যা করা হলো। তাহলে ওরা দিব্যি তো আরামে আছে। তাহলে কি ভাইয়া এটা আপনি বারবার বলছিলেন যে আপনি ইউনিয়নের সাথে জড়িত ছিলেন, ভোকাল ছিলেন পিপলের জন্য, একদম বিষয়টা কি আসলে ওই জায়গাটা, নাকি আসলে আপনি ইউনিয়নের থেকে ইউনিয়নের মতো করে চলতে পারেননি? সেটা আসলে এটাও হইতে পারে, কারোর জন্য হয়তো হুমকির স্বরূপ হয়েছিলাম, কারো পজিশন হয়তো হুমকির মুখে আসছিল কিনা আমি বলতে পারবো না। বাট আমার কাছে মনে হয় যে আমি ইথিক্যালি বড় স্ট্রং ছিলাম সব সময়, এবং যে অপরাধগুলা ম্যানেজমেন্ট বা ম্যানেজার লেভেলে হয়তো তাদের এগেইনস্টে কথা বলার জন্যই আমাকে আসলে টার্গেট করে। ভাবি, এই পর্যায়ে আসলে আপনি কিছু বলতে চান কিনা আমাদের উদ্দেশ্যে? বলতে চাই এটুকুই যে আমার মতো যদি কেউ ভিকটিম থাকেন, ফ্রন্ট লাইনে আসেন। কারণ হচ্ছে আমার জানা মতে অনেক লোক আমার মতো হয়তো আছে যারা হয়তো বলতে পারছে না, বলতে চাচ্ছে না, পারছে না। আমার মতে বলা উচিত, কারণ আমি তো ভিকটিম, আমি জানি যে আমার কি হয়েছে। সো আমার দাবিটুকু, আমার চাওয়াটুকু আমি চাইতেই পারি
তা আমি জিপি ম্যানেজমেন্টকেও বলবো কি যে আমার যেটুকু পাওনা আমি অনুরোধ করব যে আমাদের 5টা সদস্য বাঁচার জন্য আমার যেটুকু প্রয়োজন আমাকে সেটুকু দিয়ে আমাকে উদ্ধার করবে। আমি আমার বাচ্চাগুলি মানুষ করতে চাই, আর কিছুই না।